নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অ্যাডন প্রোগ্রাম, অ্যাডন কোর্স অন হিস্ট্রি অফ দিনাজপুর। আমরা যে জেলাতে বাস করছি বর্তমান নামকরণ দক্ষিণ দিনাজপুর। আমরা যখন ছোটবেলায় প্রথম বালুঘাটে আসি তখন নাম ছিল পশ্চিম দিনাজপুর। তার আগে আরেকটা দিনাজপুর ছিল, সেটা হচ্ছে শুধু দিনাজপুর। সেই সম্পর্কে আমরা আমাদের ঐতিহাসিক বিবেক দাস, অ্যাসোসিয়েটেড প্রফেসর বালুরঘাট কলেজ, ওনার মুখে তথ্য শুনব। তার আগে আমাদের কলেজের ছাত্রীরা তাকে অভ্যর্থনা জ্ঞাপন করবে। আমরা অভিনন্দন জানাবো আমাদের আজকের অতিথি এবং বক্তা, মূল বক্তা বিবেক দাস, অ্যাসোসিয়েটেড প্রফেসর বালুরঘাট কলেজ। শুরু হবে আজকের কার্যক্রম। তার আগে আমাদের ছাত্রীদের কণ্ঠে একটা সঙ্গীত শুনবো আমরা, তারপরে শুরু হবে।
আমরা এখন শুরু করবো আজকের কার্যক্রম। আমরা একটা কথা ঘোষণা করতে চাই, ইতিহাস অনুসন্ধান পরিষদ এই জেলার তাদের সহযোগিতায় আজকের আমরা এই অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি এবং অনেক তথ্যই আমরা আজকে এই অনুষ্ঠান থেকে আমরা শিখব। সেটা হচ্ছে দিনাজপুর। যেমন আমরা অনেকে জানি যে দিনাজপুরের বাসিন্দা হলেও এর বিখ্যাত দ্রব্যগুলো কী কী। উৎপাদিত পণ্যের মধ্যে দিনাজপুরের কাটারি ভোগ চাল, তারপরে হচ্ছে 30 রাবণ চাল, এগুলো আমাদের দিনাজপুরে গল্প। এছাড়া অনেক পৌরাণিক তত্ত্ব আছে এখানে, যেটা আজকে আমরা বিবেক দাসের মুখে শুনব এবং শুনে আমাদের জ্ঞানের পরিধিটাকে সমৃদ্ধ করব। এবার আহ্বান জানাচ্ছি আমাদের আজকের মূল বক্তা বিবেক দাস, অ্যাসোসিয়েট প্রফেসর, বালুরঘাট কলেজ। নমস্কার। মঞ্চে উপস্থিত রয়েছেন এই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ডক্টর নবকুমার দাস, আছেন আমার দাদা সমতুল্য ডক্টর আশিস কুমার দাস, এবং আমার সামনে অনেকেই আছেন। তাদের মধ্যে ফ্যাকাল্টি আপনাদের মধ্যেই বেশি, কিছু ছাত্রছাত্রী, সবাইকে যথাযথ সম্মান এবং আমার শুভেচ্ছা জানিয়ে দু একটা কথা বলছি। আমি এর আগে যিনি অ্যাঙ্কারিং করলেন উনি বললেন কিছু শিখবো, আমি শেখাতে আছি। আমি আমার কিছু অবজারভেশন আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। আমি দিনাজপুর জেলার ইতিহাস বা দিনাজপুরের ইতিহাস, এটা তো খুব ছোট জিনিস নয়, বিষয়টা অনেক বড়, অনেক গভীর। এবং এখন ইতিহাস চর্চা যে দিকে এগোচ্ছে ধারাগুলো, তাতে ইতিহাস চর্চার ডাইমেনশন মানে দৃষ্টিভঙ্গি অসংখ্য রকমের, অসংখ্য দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে বিভিন্নভাবে চর্চা করা হচ্ছে। ইতিহাসে আমরা এর আগে দেখেছি যে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বা রাজনৈতিক ইতিহাস চর্চার যে ধারা, সেইগুলো তো আছেই। সঙ্গে সঙ্গে ইদানিং যে ইতিহাস বেশি গুরুত্ব দিয়ে চর্চা হচ্ছে সেটা হিস্ট্রি অফ সায়েন্স, টেকনোলজি, মেডিসিন অ্যান্ড এনভায়রনমেন্ট। এই যে এইভাবে যে ইতিহাস চর্চা এবং এতে প্রায়োরিটি পায় অবশ্যই সংস্কৃতি এবং ঐতিহ্য এর মধ্যে গুরুত্ব পায়। কারণ রাজনৈতিক ইতিহাস লিখতে গেলে বা বলতে গেলে অনেক গল্প, কথা, মিথ, কাহিনী, পুরাণের চর্চা এইগুলো চলে আসে। সেগুলো বিশ্বাসযোগ্যতাও সব ক্ষেত্রে সমান নয়, যে কারণে ইতিহাস চর্চার একটা নতুন আঙ্গিক যে সিস্টেম যেভাবে তুলে ধরেছে এখনকার ইতিহাসের তুলে চেষ্টা করছে, তাতে দেখা যায় যে ইতিহাসের উপাদান পরিবেশ থেকেই নিতে হয় এবং তাতে অনেক বেশি নির্ভরযোগ্য মানুষের ইতিহাস পাওয়া যায়। কারণ ইতিহাস তো রাজা রাজার কাহিনী নয়, ইতিহাস হচ্ছে মানুষের, ইতিহাসের নায়ক হচ্ছে মানুষ। এবং ইতিহাসের একটা দায়িত্ব আছে। ইতিহাস চর্চা করা মানে আগের দিন কেমন ছিল, কি অবস্থায় ছিল এই সমাজ, সেটা জেনেই আমরা কিন্তু ক্লান্ত নই, বরং ইতিহাস একটা রূপরেখা টেনে দেয় যে এই এখন যেমন লোকাল বা মাইক্রো লেভেলে যেভাবে ইতিহাস চর্চা এগোচ্ছে, তাতে রিজিওনাল হিস্ট্রি বা আঞ্চলিক ইতিহাস অনেক প্রায়োরিটি পাচ্ছে। এর কারণ হচ্ছে কোনো অঞ্চলের মানুষের সমস্যা বা দীর্ঘদিন থেকে ওই অঞ্চলের মানুষরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে সেই সমস্যাগুলোকে তারা কীভাবে সলভ করেছে, এটাই ইতিহাস। মানুষের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে চলা বা পরিবর্তিত পরিস্থিতিকে পাল্টে দেওয়া,
নিজের মতো করে দেবে, এই সংগ্রাম নিরন্তর চলতে থাকে, এটাই হচ্ছে। তো এই চর্চা যত মাইক্রো লেভেলে, যত নিচু লেভেলে, যত ক্ষুদ্র লেভেলে আসবে, ততই এক একটা আঞ্চলিক সমস্যা বুঝতে যারা সমাজের নীতি নির্ধারক, যারা রাষ্ট্র পরিচালক, যারা সমাজ বা রাষ্ট্রের উন্নয়ন করার চেষ্টা করছেন, তাদের পক্ষেও বিভিন্ন অঞ্চল সংক্রান্ত নির্ধারণ করা সহজ হবে। তো আমি ওই তত্ত্বে না গিয়ে আমি এবার দিনাজপুর সম্পর্কে যে ইতিহাসের দু চারটা দিক আলোচনা করবো, দু চারটা একটা দিক আলোচনা করবো, সেটা অবশ্যই রাজনৈতিক ইতিহাসের মধ্যে, রাজনীতির ইতিহাসের চর্চার একদম বাইরে গিয়ে পুরোপুরি সামাজিক ইতিহাস, এবং তাও আপনাদের কাছে হয়তো খুব বোরিং মনে হতে পারে, কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। আমি আপনাদের কাছে সেটা প্রেজেন্ট করতে পারবো কিনা জানি না। বিষয়টি হচ্ছে এই যে প্রাচীন যুগ থেকে দক্ষিণ দিনাজপুর অঞ্চল, কিন্তু প্রাচীন যুগে আমার যে সময়টা নিয়ে আমি আলোচনা করবো তখন দিনাজপুর নামের উদ্ভবই হয়নি। তখন এটা হলো কটিবর্ষ বা পুন্ড্র বর্ধন বা পুন্ড্র অঞ্চল, এই নামে পরিচিত। আমি এই অঞ্চলে, এই পুন্ড্র অঞ্চল, এই অঞ্চলের সামাজিক ব্যবস্থা নিয়ে একটু আলোচনা করব। আমি মানে আমার আলোচনার এরিয়াকে খুব ছোট করছি, খুব বড় জায়গাটা নিয়ে যাচ্ছি না। যে সমাজ প্রাচীন যুগে, যে সময় প্রাগৈতিহাসিক যুগ বলা যেতে পারে, সেই সময় থেকে জাতপাত ভিত্তিক যে সমাজ ব্যবস্থা আমরা দিনাজপুর বা এই সংলগ্ন অঞ্চলে দেখতে পাই, সেটা কিভাবে করি? কারণ ব্রাহ্মণরা এসে ভারতে যে জাতপাত ভিত্তিক ব্যবস্থা চালু করেছে, বর্ণ প্রথা চালু করেছে, সেখানে চারটি জিনিস রয়েছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু বাংলাদেশে এটা নেই। অথচ জাতপাত ব্যবস্থার কাঠামোই হচ্ছে এই ব্রাহ্মণ ব্যবস্থা। এই অঞ্চলে আগে যেখানে ছিল কৌম, যেটাকে ট্রাইব বলা যেতে পারে, গোষ্ঠী, জন, এসব বলা যেতে পারে, সেই জায়গাতে কিভাবে ধীরে ধীরে জাতি ব্যবস্থা প্রবেশ করবে, আমি আলোচনাটা এখানেই রাখবো। যে প্রাচীন ভারতের, প্রাচীন দিনাজপুরের সামাজিক কাঠামো এবং তাতে কৌম থেকে ওই জাতি, জাতপাত বা জাতি ও বর্ণভিত্তিক সমাজের উত্তরণ, এটাই আমি আলোচনা করব। কৌম ব্যবস্থা থেকে এবার তাহলে আর্যরা আসার আগে যেটাকে আমি কৌম ব্যবস্থা বলছি, সেটা কি ধরনের ছিল সেই আলোচনাতে আসবো আমরা। তারপরে এটা কিভাবে বিবর্তিত হলো বা কিভাবে ব্রাহ্মণ জাতি ব্যবস্থা গড়ে উঠলো, নিশ্চয় আপনাদের কাছে মোটামুটি পরিষ্কার হয়েছে যে আমি কি বলতে চাইছি, তাই তো নাকি? তো এই জায়গাতে আর্যরা আসার আগে, প্রাক আর্য যুগ, এখানে এই পুন্ড্র নামটি যে এসছে, এটা কোনো ট্রাইবের নাম, এটা কোনো জনপদের নাম। এই নামটা এসছে কিভাবে সেটা আমি আলোচনায় পরে আসবো, মানে ধীরে ধীরে আসবো। কিন্তু এই জনপদ যেটা পুন্ড্র বা পৌন্ড্র এরকম নামে পরিচিতি লাভ করেছিল, সেটা আসলে একটা ট্রাইব। এবং ট্রাইব সম্পর্কে নিশ্চয়ই আপনাদের ধারণা আছে যে আমরা এখন ট্রাইবের সঙ্গে এর ধীরে ধীরে ট্রাইবাল হয়ে যাচ্ছে। ট্রাইবাল সমাজ বলতে আমরা এখন বুঝি যেটা আদিবাসী সমাজ। এটা ট্রাইব বা ট্রাইবাল, এই যে সামাজিক গোষ্ঠী, নিশ্চয়ই আপনারা সবাই জানেন। তার সঙ্গে আমি একটু ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করছি। সেটা হচ্ছে, এটা কি ট্রাইব বা ট্রাইবাল বলে চিহ্নিত করি আমরা একটা পশ্চাৎপদ পিছিয়ে পড়া জনগোষ্ঠী বোঝানোর চেষ্টা করি। আসলে সেটা নয়। ট্রাইব সারা পৃথিবীর সমস্ত জনগোষ্ঠী একসময় ট্রাইব ছিল, এবং সেটা হচ্ছে রাষ্ট্র গঠনের একটা ধাপে গিয়ে মানুষ ট্রাইব ছিল। প্রথমে বনচারী মানুষ, তারা জোটবদ্ধ হতে পেরেছে, জোটবদ্ধ হয়ে তারপরে তাদের আয়তন যত বাড়িয়েছে, এবার এক একটা বংশের লোকেরা যারা মনে করে যে আমরা একই পূর্বপুরুষের বংশধর, এবং তারা মনে করে তাদের মধ্যে একটা রক্তের সম্পর্ক আছে, এবং তাদের অন্য রক্তের
ট্রাইব থেকে জনপদের উত্তর হচ্ছে এবং জনপদ থেকে মহাজনপদ, মহাজনপদ থেকে রাষ্ট্র। তো ভারতের ক্ষেত্রে আমরা ট্রাইবাল বলতে যাদের বুঝি তারা আসলে কি হচ্ছে এই জায়গাতে এসে থেমে গেছে, তাদের রাষ্ট্র গঠন প্রক্রিয়া করার ধাপে আর এগুলো হয়নি। তো এইরকম একটা ট্রাইব, বেশ শক্তিশালী ট্রাইব ছিল যার নাম হচ্ছে কুন্ড্র বা কুন্ড্র। সেখান থেকেই এই অঞ্চলের নাম হচ্ছে কুন্ড্র অঞ্চল বা কুন্ড্র অঞ্চল। এবং এই ট্রাইবরা, কুন্ড্র ট্রাইবরা, এরা আবার কতগুলো ক্লান বা যেটাকে বলে গোষ্ঠী, আর কয়েকটি পরিবার নিয়ে তৈরি হতো একটা গোষ্ঠী। এরা মনে করতো যে তাদের একই ধরনের রক্ত রয়েছে বা তাদের রক্তের সম্পর্ক রয়েছে এবং তাদের একটা পূর্বপুরুষ চলন। এইভাবে এই কুন্ড্র যে জনগোষ্ঠী বা কুন্ড্র নামক যে ট্রাইব, তারা তাদের আবার যদি একটু নৃতাত্ত্বিক পরিচয়ে আমরা যাই যে আসলে এদের উদ্ভবটা কিভাবে হয়েছে, এটা কোথেকে এসেছে। এই কুন্ড্র অঞ্চল শুধু নয়, এর বাইরে বাংলার বেশ কিছু অঞ্চলের মূল যে জনগোষ্ঠী, এদের বেশিরভাগটাই হচ্ছে কিন্তু অস্ট্রেলিয়া, যাদের উদ্ভব ধরা দক্ষিণ পূর্ব এশিয়া। সেখান থেকে তারা এই অঞ্চলে মাইগ্রেট করে এই অঞ্চলে বসবাস করছে এবং পরে কিছু দ্রাবিড়রা এতে এসে যোগদান করেছে। দ্রাবিড় মধ্যে এখন আমরা জানি সিন্ধু বা হরপ্পা সভ্যতার যারা স্রষ্টা, সেই দ্রাবিড়রাও এই বাংলাদেশে যোগদান করেছে। সঙ্গে আছে কিছু মঙ্গোলয়েডরা হচ্ছে ওই তিব্বত এবং বর্মী এই অঞ্চলে যারা বসবাস করত এদেরই একটা অংশ। মূলত আর্যরা আসার আগে পর্যন্ত বাংলাতে এই তিনটে জনগোষ্ঠী এবং অবশ্যই এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল অস্ট্রেলিয়া। এরা মিলে এই জাতিগুলোর মিশ্রণে তৈরি হয়েছিল এই কুন্ড্র জনগোষ্ঠী, কুন্ড্র ট্রাইব। যদিও কিছু ঐতিহাসে বিশেষ করে রামপ্রসাদ চন্দ্র নামে একজন গবেষক, তিনি আবার বলছেন যে না, এই অঞ্চলে আর্যদের একটা সাক্ষ্য অনেক আগেই চলে এসেছিল, এবং তারা কিন্তু ওই বৈদিক রীতিনীতি বা বৈদিক আর্যদের ভাষা ইত্যাদি আচার অনুষ্ঠান ইত্যাদি গ্রহণ করতো না। সেই জন্য আর্যরা বৈদিক আর্যরা এটাকে প্রাপ্ত বলে চিহ্নিত করেছিল। কিন্তু এই মত বেশি গ্রহণযোগ্য হয়নি। তো এইভাবে এই অঞ্চলের যে অস্ট্রিক জনগোষ্ঠী, যারা পূর্ণ জনগোষ্ঠী তৈরি করেছিল, তাদের সময়কে যদি একটু বিচার করি যে তাদের সামাজিক কাঠামোগুলো কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হয়েছে, মানে ইতিহাসের পুরাণ বা মহাভারত ইত্যাদি যে গল্পগুলো আছে এই অঞ্চলকে কেন্দ্র করে, তাকে সময় দিয়ে যদি একটু বেঁধে সামাজিক কাঠামোটাকে দাঁড় করানো যায় তাহলে কিন্তু ব্যাপারটা একটু পরিষ্কার হয়। সেটা হচ্ছে যে বাংলাতে নব্যপ্রস্তর যুগের কিন্তু সূচনা হয়েছিল বাংলাতে বা এই অঞ্চলে। এটা ওই 2000 খ্রিস্টপূর্বাব্দের কিছু পর, মানে আজ থেকে 4000 বছর নয়, তার চেয়ে কম সময়, মানে ওই হয়তো 1800 থেকে 1600 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে বাংলাতে নব্যপ্রস্তর যুগের সূচনা হয়েছে। এবং এই নব্যপ্রস্তর যুগের সূচনা হওয়ার আগে পর্যন্ত এই কুন্ড্র অঞ্চলের লোকজন বা কুন্ড্র গোষ্ঠী বা কুন্ড্র যে ট্রাইব, তারা কিন্তু খাদ্য সংগ্রাহক, কর্মচারী ইত্যাদি তাদের ছিল। তবে তারা যৌথভাবে থাকতো, জোটবদ্ধভাবে, যুদ্ধবদ্ধভাবে। কিন্তু নব্যপ্রস্তর যুগ যখনই শুরু হলো, বেশ কিছু প্রত্নতাত্ত্বিক উপাদান বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে। যারা এগুলো নিয়ে গবেষণা করেছেন তারা দেখানোর চেষ্টা করেছে যে নব্যপ্রস্তর যুগে এই অঞ্চলের লোকেরা চাষবাস এবং
স্থায়ী বসতি ইত্যাদি করতে শুরু করেছিল। এবং এই বেসিক্যালি নব্যপ্রস্তর যুগেই 15 যে কৌম বা 15 ট্রাইব সেটা একটা সুগঠিত আকৃতি পেয়েছিল, এরকম নাকি কিছু প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়। ফলে 15 জনগোষ্ঠীর উদ্ভব এই তথ্যকে যদি আমরা সামনে আনি তাহলে মনে হবে যে আজ থেকে 3800 বছরের আগে নয়, তার চেয়ে বেশি পুরনো হবে। এর মধ্যে এই ইতিহাসের সেখান থেকে ইতিহাসের অগ্রগতি ঘটেছে এই অঞ্চলে, সেটাও কম নয়, অনেক পুরনো ইতিহাস। এবং এরপরে প্রত্নতাত্ত্বিক যুগের পরে যেটা হয় যে ভারতের অন্যান্য অঞ্চলের মতো এই অঞ্চলেও যে সামাজিক কাঠামো যেভাবে পাল্টেছে সেটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগ, চালুলিথিক যে এজ এসেছিল। তো তাম্রপ্রস্তর যুগের খুব বেশি তামা বা ব্রোঞ্জ এই জাতীয় কোনো আয়ুধ বা কোনো জিনিস সামগ্রী এই অঞ্চলে তেমন পাওয়া যায়নি। বরং যেটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে তাম্রপ্রস্তর যুগে ভারতের সর্বত্রই এক ধরনের মৃৎপাত্র তৈরি হতো, মাটির পাত্র। সেটা কি কালো বা লাল রং করে সেটাকে পোড়ানো হতো। এই ধরনের মৃৎপাত্র কুণ্ডবর্ধনের বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে। ফলে এই অঞ্চলে যে কৌমদের আধিপত্য, কৌম গোষ্ঠীগুলো আরো বেশি শক্তিশালী হয়েছিল এবং কৌমপতি বা কৌম গোষ্ঠীর যিনি প্রধান তার ক্ষমতা ক্রমশ বেড়ে গিয়েছিল এই পর্বে। ফলে সমাজের উপরে সামাজিক যে শৃঙ্খলা সেটা কিন্তু পেশা বা আর অর্থনৈতিক প্রতিপত্তি বা উঁচু নিচ এই ভেদাভেদগুলো ছিল না, বরং সেই জায়গা দখল করেছিল ওই কৌম গোষ্ঠীর যে ধর্মীয় রীতিনীতি, তাদের যে ভাবনা, তার দ্বারা সমাজ পরিচালিত হতো, সামাজিক কাঠামো, সামাজিক বিন্যাস গড়ে উঠেছিল। এবং এরপরে চলে আসছে লৌহযুগ। এবং লৌহযুগের সূচনা বাংলাতে 1000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ, মানে সঠিক সময়ের তো সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাচ্ছে না এই কারণে উপাদানের স্বল্পতা এবং সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যে সময়কাল বের করা হবে তার খুব বেশি স্কোপ নেই। ফলে বাংলার ইতিহাসে এটা একটা বড় সমস্যা বা কুণ্ডবর্ধনের ইতিহাসে একটা বড় সমস্যা, সময় দিয়ে বাঁধা এখানকার ইতিহাসকে, আঞ্চলিক ইতিহাসকে খুব কঠিন। তার যেহেতু প্রত্নতাত্ত্বিক উপাদানের স্বল্পতা রয়েছে সেই কারণে। তো এই ঐতিহাসিক ব্যাপারে লৌহযুগে এসে দেখা গিয়েছিল যে কৌমদের যে অধিপতি বা বিশ্বপতি, যেটাকে আর্যরা বলতো বিশ্বপতি বা ট্রাইবাল প্রধান, তাদের ক্ষমতা ক্রমশ শিথিল হচ্ছে বা শিথিল হচ্ছে কৌম গোষ্ঠীর অধিপতি হিসাবে, কিন্তু শাসক হিসাবে তার ক্ষমতা বেড়ে যাচ্ছে। কারণ লৌহযুগের ফলে উৎপাদনের ক্ষেত্রে বিপ্লব এসেছিল, বৈপ্লবিক পরিবর্তন এসেছিল, উৎপাদন ভীষণভাবে বেড়ে গিয়েছিল। ফলে ব্যবসা বাণিজ্য, নগরায়ন ইত্যাদি শুরু হয়ে গিয়েছিল। ফলে লোকের অর্থনৈতিক আধিপত্য বেড়ে গিয়েছিল এবং এই অবস্থাতে আর ওই প্রিমিটিভ সোশ্যাল যে কাঠামো সেটাকে টিকিয়ে রাখা যাচ্ছে না, মানে প্রাচীন যে সাম্যবাদী সমাজ ব্যবস্থা সেটা আর কোন অঞ্চলে টিকিয়ে রাখা যাচ্ছে না। কৌম গোষ্ঠীর যে সামাজিক রীতিনীতি তার দ্বারা সমাজকে বেঁধে রাখা যাচ্ছে না, তার পরিবর্তে চলে আসছে এই জায়গাটাতে যে এই যারা সর্বস্থানীয় লোকজন হয়ে উঠছে, ব্যক্তিগত সম্পত্তির ধারণা হিসেবে প্রয়োগ করছে এবং ইতিমধ্যে আর্যদের দ্বারা আর্য গোষ্ঠীর যে সামাজিক কাঠামো সেই কাঠামোর ভাবনা এই অঞ্চলে প্রবেশ করছে। আর্যরা প্রবেশ করতে পারেনি সেভাবে, কিন্তু তাদের ভাবনা, তাদের উপস্থিতি এই সমাজকে প্রভাবিত করেছে। এইভাবে যে লৌহযুগের সূচনাতে এই কৌম কনসেপ্টটি ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, তার পরিবর্তে রাজন, রাজা বা ছোট ছোট রাষ্ট্র এই ব্যবস্থাগুলো গড়ে উঠতে শুরু করছে এবং পুনর এক অত্যন্ত শক্তিশালী অঞ্চল হিসাবে রাজনৈতিকভাবেই হোক,
শক্তিশালী অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা লাভ করছে পূর্ব ভারতের মধ্যে। এবার সমস্যা হচ্ছে যে আমি যে কথাগুলো বললাম এইগুলো তো ঐতিহাসিকরা প্রত্নতাত্ত্বিক দিক থেকে আলোচনা করার চেষ্টা করছে, কিন্তু যদি আমরা একটু বৈদিক সাহিত্যের দিকে তাকাই, যে যারা বৈদিক সাহিত্যের রচয়িতা তারাই বা এই পৌণ্ড গোষ্ঠীকে কিভাবে দেখেছে, তাদের ইতিহাসকে কিভাবে তারা লিপিবদ্ধ করছে, বা পৌণ্ড সমাজের বিবর্তন ওই প্রাক আর্য যুগ তারা কিভাবে দেখার চেষ্টা করছে। এক্ষেত্রে বলতে হয় যে ঐতরেয় ব্রাহ্মণ এই থেকে জানা যায়, সেখানে এক বিবরণে বলা আছে যে বিশ্বামিত্র ঋষি বিশ্বামিত্রের অভিশপ্ত পুত্ররা তারা কতগুলো জনপদ তৈরি করেছিল। তাদের মধ্যে ছিল অন্ধ্র, কুলিন্দ বা পুণ্ড। তো এই বিশ্বামিত্রের অভিশপ্ত পুত্ররাই ছিলেন এই সমস্ত জনপদের যে দস্যু জাতিগুলো আছে, সেই দস্যু জাতিগুলির পূর্বপুরুষ বা তার প্রতিষ্ঠান। ফলে এইভাবে বৈদিক সাহিত্য দেখানোর চেষ্টা করছে যে পুণ্ড অঞ্চল বা বাকি পূর্ব ভারতের অঞ্চলগুলোতে যে গোষ্ঠীগুলো গড়ে উঠেছে তারা আসলে বৈদিক রীতিনীতি বিধান থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, এবং তারা ঠিক সভ্য নয়, তারা ঠিক আর্যদের মতো নয়, তারা বর্বর, তারা দস্যু, তারা নিঃস্বার্থ। এবং মহাভারতের আদি পর্বে বা মৎস্য পুরাণ এবং বায়ু পুরাণে যেভাবে বলা আছে যে ওই বলিরাজের প্রার্থনায় তার পঞ্চপুত্রের জন্ম দিয়েছিলেন এক অন্ধ ঋষি। সেই পাঁচ পুত্র হচ্ছে কি নাম হচ্ছে অঙ্গ, কলিঙ্গ আর সৌম্য এবং পুণ্ড। তার মানে এতে দাবি করা হচ্ছে যে আর্যদের দ্বারাই এই জনগোষ্ঠী সৃষ্টি। পুণ্ড জনগোষ্ঠী মানে তারা নিজেরাই তৈরি হয়নি, আর্যরা এসে এই জনগোষ্ঠীকে তৈরি করছে। এটা যদি বৈদিক সাহিত্যকে আমরা ধরে নিই তাহলে এই তথ্য মানতে হবে। আবার বোধায়নের ধর্মসূত্রে বলা আছে যে পুণ্ড হচ্ছে এক অপবিত্র জায়গা, সেখানে যদি কোনো আর্য সন্তান কোনো কারণে ভুলক্রমে চলে যায় তাহলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, এবং প্রায়শ্চিত্তের বিধান দেওয়া আছে এই বোধায়নের ধর্মসূত্রে। সেই বিধিবিধান মেনে চলতে হবে। এবং আর্য মঞ্জুশ্রী মূলকল্পে বলা হচ্ছে যে বঙ্গ, হরিকেন এবং পুণ্ডের অধিবাসীরা হচ্ছে অসুর ভাষী। এবার এই অসুর ভাষী শব্দটা একটু ইন্টারেস্টিং এই কারণে যে বলা হয় অস্ট্রিকদের ভাষা, অস্ট্রিক জাতিগুলো বিবর্তিত হয়ে তারা অনেকগুলো ভাষা গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে। তার মধ্যে একটা ভাষার নাম হচ্ছে অসুর বুলি, যে ভাষার অস্তিত্ব এখনো আছে। তাহলে এই অসুর ভাষার এই অঞ্চলের লোকেরা কথা বলে। তাহলে আর্য মঞ্জুশ্রীর মূলকল্পে স্বীকার করে নেওয়া হচ্ছে যে এরা আর্য নয়, আর্যদের দ্বারা এই জনপদগুলো তৈরি নয়, এরা অস্ট্রিক। এই ধরনের বক্তব্য পরস্পর বিরোধী তথ্য কিন্তু আমরা বৈদিক সাহিত্যগুলোতে পেয়ে থাকি। তবে আর্যরা আসার আগে এই অঞ্চলের জীবিকা ছিল কৃষি নির্ভর, এবং সেখানে তারা বিভিন্ন পণ্যসামগ্রী উৎপাদন করতে বিবরণ পাওয়া যায়, প্রত্নতাত্ত্বিক বা সাহিত্যিক অনেক তথ্য পাওয়া যায় যে কি কৃষি দ্রব্য তারা উৎপাদন করতে এবং উৎপাদনের পদ্ধতি কেমন ছিল। এবং অবশ্যই কুটির শিল্প ছিল, এবং আর্যরা আসার আগে এই অঞ্চলের লোকেরা ব্যবসা বাণিজ্য
সাম্রাজ্য বিভিন্ন অঞ্চলে প্রসার ঘটিয়েছিল এবং নগর গড়তে শুরু করেছিল। তখন পুণ্ড বর্ধনে নগর সভ্যতা গড়ে উঠেছিল কোনো কোনো জায়গায়। ফলে আর্যরাই যে এই পুণ্ড সভ্যতার স্রষ্টা, এই দাবিগুলো কিছু কিছু জায়গাতে করা হচ্ছে বিভিন্ন আর্য গ্রন্থে, সেটা ঠিক নয়। অথবা আর্যরা আসার আগে এই অঞ্চলের লোকেরা যে বর্বর, অসভ্য অথবা দুর্বৃত্ত, দস্যু ছিল, এটাও ঠিক নয়। কারণ এরা ব্যবসা বাণিজ্য, কৃষি করে ইত্যাদি কাজকর্ম করে একটা সুগঠিত সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলেছিল। ফলে আর্যদের দ্বারাই পুণ্ড অঞ্চলে মানুষ সভ্য হয়ে উঠেছিল, এই তথ্য মেনে নেওয়া যায় না। বরং হ্যাঁ, এটা হয়েছিল আর্যরা আসার পরে এই অঞ্চলে যে সামাজিক কাঠামো সেটা পাল্টে গিয়েছিল। আর পাল্টে যেটা হয়েছিল, আগে যেখানে কৌম ছিল, যেখানে কোনো জাতপাত ছিল না, যেখানে অর্থনৈতিক বৈষম্য খুব বেশি আসেনি, পরের দিকে লৌহযুগের পর থেকে আসতে শুরু করেছিল, যেখানে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য ছিল এবং সামাজিক ক্ষেত্রে অন্তত উচ্চ নিচ এই ভেদাভেদ যেখানে ছিল না, সেইখানে বরং আর্যরা এসে তাদের যে সামাজিক কাঠামো, জাতপাত, বর্ণভিত্তিক যে উচ্চ নিচ ভেদাভেদ, এই জাতি ব্যবস্থা এই অঞ্চলে প্রবেশ করে দিয়েছে। এবার আমরা এই কৌম ব্যবস্থা থেকে যে আর্যায়ন বা কেউ বলে আর্যীকরণ, এই যে পদক্ষেপ, এটা কিভাবে হয়েছিল বা কখন ঘটেছিল, এই আলোচনা যদি আসি তাহলে একই কথা বলতে হয়, যেহেতু রক্তের স্বল্পতা খুব বেশি নির্ভরযোগ্য, অন্তত সময় সম্পর্কে পাওয়া যায় না। ঠিক কখন আর্যায়ন হয়েছিল, শুরু হয়েছিল বা পূর্ণতা লাভ করেছিল, এটা ঠিক জানা যায় না। তবে প্রক্রিয়াগুলো সম্পর্কে জানা যায়, যেখানে আর্যায়ন কোন প্রক্রিয়ায় কোন পথে ঘটেছিল, এর একদম নির্ভরযোগ্য অসংখ্য প্রমাণ রয়েছে। সেটা কি প্রথমেই বলতে হচ্ছে যে এখানে আর্যায়ন ঘটেছিল ওই হয় শাসক অথবা বণিক এবং সঙ্গে অবশ্যই ধর্মপ্রচারক, পরিব্রাজক ইত্যাদিদের দ্বারা। তো মহাভারতের আদি পর্বে এক বর্ণনা থেকে জানা যায় যে দীর্ঘতমস নামে এক মহর্ষি, যেটা যে ঘটনাটা একটু আগে বললাম, রাজা বলির প্রার্থনায় তিনি সুদেশনার গর্ভে তার 5 সন্তান জন্মলাভ করেছিলেন এবং এদের মধ্যে অন্যতম ছিল পণ্ড। এই গল্পে আমরা অন্তত এইটুকু বলতে পারি, এই গল্পের সত্যতা নিয়ে আমাদের জাজ করার কোনো জায়গা নেই, কিন্তু এই কাহিনী থেকে এটা তো প্রমাণ করে যে আর্যরা তারা এই পুণ্ড অঞ্চল, যেটাকে তারা দাস, দস্যু, অসৎ, বর্বর লোকেদের বসতি এবং বলে মনে করতো, বাসগৃহ বলে মনে করতো, এবং যেখানে এলে আর্যদের পবিত্রতা নষ্ট হতো বলে তারা দাবি করতো এবং সেখান থেকে তাদেরকে পবিত্র হতে হতো, প্রায়শ্চিত্ত করতে হতো। সেইখানে এই কাহিনীর দ্বারা এটা প্রমাণ করে যে আর্যরা চাইছে আর্য সমাজের যারা সমাজের রীতিনীতি নির্ধারক, সমাজের যারা মাথা, তারা অন্তত চাইছে যে পুণ্ড অঞ্চল সহ পূর্ব ভারতে আর্য সভ্যতার প্রসার ঘটানো হোক, সেখানে আর্য সংস্কৃতির বিস্তার ঘটানো হোক। ফলে তাদের গ্রন্থে এই ধরনের কাহিনীগুলো এই জন্য সন্নিবেশিত করা হয়েছিল। এবং এরপরে দেখা যায় এইটা তো একটা পদ্ধতি, এবং ধর্ম প্রচারের মাধ্যমে এই অঞ্চলেও আর্যীকরণ প্রক্রিয়া ঘটেছিল। সেটা কি যে ধর্ম প্রচারক হিসাবে আর্য
বা মুনি এসেছেন এরকম বিবরণ ওই একটাই পাওয়া যাচ্ছে, দীর্ঘতমস, আর তেমন কোনো বিবরণ পাওয়া যায় না বৈদিক ধর্ম সম্পর্কে, বৈদিক ধর্ম প্রচারকদের আগমন সম্পর্কে। কিন্তু বৌদ্ধ এবং জৈন ধর্ম সম্পর্কে অসংখ্য তথ্য রয়েছে, এবং সেটা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থেই নয়, বিভিন্ন শিলালিপি প্রত্নতাত্ত্বিক উপাদানও পাওয়া যায়। যেমন বলা হচ্ছে মহাবীর নিজেই নাকি বাংলার কোনো কোনো অঞ্চলে জৈন ধর্ম প্রচার করতে এসেছিলেন, এবং পরে ওই ভদ্রবাহু শিষ্য দোদাস তিনি পুন্ড্র অঞ্চলে এসে জৈন ধর্ম প্রচার করেছিলেন। এবং অশোকের রাজত্বকালে একটি শিলালিপি থেকে জানা যায় যে পুন্ড্র অঞ্চলে জৈন ধর্ম প্রতিষ্ঠা লাভ করেছে, এটা অশোকের শিলালিপিতে পরিষ্কার করে বলা হয়েছে। এবং এইভাবে দেখা যায় যে জৈন ধর্ম এখানে প্রতিষ্ঠিত হয়েছে, যদিও জৈন ধর্ম জাতপাত প্রথার বিরোধী, ফলে জৈন ধর্মের দ্বারা এই অঞ্চলে আর্যদের যে জাতি বর্ণ প্রথা সেটা প্রতিষ্ঠিত হয়নি, কিন্তু গুরুত্বটা অন্য জায়গায় পড়ে রয়েছে। এবং বৌদ্ধ ধর্মেরও তাই, বৌদ্ধ ধর্মেরও কোনো কোনো তথ্য থেকে জানা যায় যে বুদ্ধদেব নাকি বাংলাতে পুন্ড অঞ্চলে এসেছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার করতে, এবং বুদ্ধের অনেক শিষ্যই বা বৌদ্ধ ধর্মের অনেক প্রচারক এখানে এসে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। দিব্যবদান এবং হিউয়েনসাংয়ের বিবরণ থেকে জানা যায় যে অশোকের রাজত্বকালে এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকের সংখ্যা নিতান্ত কম ছিল না, কোথায় পুন্ড অঞ্চলে। এবং সাঁচি স্তূপে যে লিপিগুলো পাওয়া গেছে তার মধ্যে খ্রিস্টপূর্ব 2য় শতকের একটি লিপি পাওয়া গেছে, তাতে বলা আছে যে পুন্ড অঞ্চলে বৌদ্ধ ধর্মের প্রচার করে। এবং এরপরে নাগার্জুন কোন্ডা, দক্ষিণবঙ্গে কর্ণাটকের নাগার্জুন, সেখানে প্রাপ্ত একটা লিপি থেকে জানা যায় যে পুন্ড অঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছে। মানে এটা 2য় 3য় শতকের সময়টা উল্লেখ নেই বলে সমস্যা। 2য় বা 3য় শতকে পুন্ড অঞ্চলের অধিকাংশ লোক বুদ্ধিস্ট, প্রতিষ্ঠা লাভ করা মানে এটা বোঝায় যে একটা অঞ্চলের অধিকাংশ লোক ওই ধর্মের অনুগামী হয়েছে। তাহলে এই বিবরণগুলো থেকে প্রমাণ হয় যে বৌদ্ধ এবং জৈন ধর্ম এই অঞ্চলে প্রসারিত হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে। এটা ব্রাহ্মণ্য ধর্ম যেই অঞ্চলে প্রতিষ্ঠা হচ্ছে এটা প্রমাণ করে, কারণ ব্রাহ্মণ্য ধর্মের বিরোধী ছিল বৌদ্ধ এবং জৈন ধর্ম। তা সত্ত্বেও আমাকে এইটুকু প্রমাণ করে যে বৌদ্ধ এবং জৈন ধর্ম প্রচারের জন্য এটা যেহেতু ভারতের মূল ভূখণ্ডের আর্যাবর্তের একটা প্রধান ধর্ম বৌদ্ধ জৈন ধর্ম, ফলে আর্যাবর্তের সঙ্গে পুন্ড অঞ্চলে নৈকট্য বাড়িয়েছে, সম্পর্ক বাড়িয়েছে বৌদ্ধ এবং জৈন ধর্ম প্রচারের ফলে। আর্যাবর্তের সঙ্গে, আর্য সভ্যতার সঙ্গে, আর্য সমাজ ব্যবস্থার সঙ্গে বৌদ্ধ এবং জৈন ধর্ম পুন্ড অঞ্চলের সমাজ ব্যবস্থার মধ্যে ব্যবধান নিয়েছে। এবং একই সঙ্গে বৈদিক ধর্মের উপনিষদের যে মূল তত্ত্ব, যেখানে বলা আছে জন্মান্তরবাদ এবং কর্মফলবাদ, এই দুটো কিন্তু বৌদ্ধ এবং জৈন ধর্মে ছিল। ফলে আর্যদের যে ধর্ম, সেই ধর্মের মূল তত্ত্ব সম্পর্কে বৌদ্ধ এবং জৈন ধর্ম এর দ্বারা পুন্ড অঞ্চলের লোকজন বৈদিক ধর্মের সঙ্গে লাভ করেছে। এখানে হচ্ছে এর নৈকট্য। আর যদি 2য় স্তরে আমরা বলি যে পুন্ড অঞ্চলে কিভাবে বৈদিক ধর্ম প্রচার লাভ করে বা বৈদিক সমাজ ব্যবস্থা সামাজিক কাঠামো গড়ে উঠেছিল, সেক্ষেত্রে বলা হয় যে কিছু অভিযাত্রী
কিছু কিছু অভিযাত্রী যারা কিছু ওই তীর্থযাত্রী যারা এই অঞ্চলে আসতো তাদের ঠিক বিবরণ পাওয়া যায় না, কিন্তু মহাভারতের বান প্রস্থ যে পর্ব সেইখানে বলা আছে, সেখানে বলা হচ্ছে যে পুণ্ড্রবর্ধনের করতোয়া এটা একটা পূর্ণ তীর্থক্ষেত্র। পুণ্ড্রবর্ধনের করতোয়াকে পূর্ণ তীর্থক্ষেত্র হিসেবে মহাভারতের বান পর্বে বানপ্রস্থ পর্বে বলা আছে। তো এটা প্রমাণ করে যে এক সময় যে আর্যরা বাংলাকে বা পুণ্ড্রবর্ধনকে পশু, দাস বা দস্যুদের অধ্যুষিত অঞ্চল, অপবিত্র ভূমি বলে বিবেচনা করত, এখন তারা সেটাকে পুণ্যভূমি হিসাবে স্বীকৃতি দান করেছে। ফলে এটাও একটা দিক। এবং এরপরে যদি রাজনীতির দিক থেকে দেখি যে রাজনীতি বা রাজনৈতিক কারণে নৈকট্য কিভাবে বেড়েছে বা আর্যীকরণ পুণ্য অঞ্চলে ঘটেছে, এক্ষেত্রে মহাভারতের অসংখ্য উদাহরণ রয়েছে, বিভিন্ন ধর্মগ্রন্থের অসংখ্য উদাহরণ রয়েছে। আমি শুধুমাত্র মহাভারতের কয়েকটা উদাহরণ নিচ্ছি। একটি বলা হচ্ছে যে ওই মহাভারতের আদি পর্বে বলা আছে যে পাণ্ডু, যিনি হচ্ছেন পাণ্ডবদের পিতা, এই পাণ্ডু দিগ্বিজয়ের কথা সেখানে বর্ণিত হয়েছে। সেখানে বলা হচ্ছে যে পাণ্ডু পুণ্য অঞ্চল দখল করেছে। এবং দ্রৌপদীর যে স্বয়ংবর সভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে এই পুণ্ড অঞ্চলের একজন রাজা, নাম হচ্ছে বাসুদেব পুণ্ড্রক, তিনি সেখানে হাজির হয়েছিলেন। এবং ভীমসেনের দিগ্বিজয়ের যে বিবরণ রয়েছে সেখানেও মহাভারতে রয়েছে, সেখানে বলা আছে যে ভীমসেন পুণ্ড অঞ্চল দখল করেছিল। তারপরে যুধিষ্ঠিরের রাজসভায় পৌরপন্ডিতে পুণ্ড অঞ্চল থেকে পুণ্ড অঞ্চলের শাসক গিয়ে হাজির হয়েছেন, এটা বলা আছে যে পুণ্ড্রক বাসুদেব তিনি নাকি, মানে পুণ্ড্রক বাসুদেব হচ্ছে পুণ্ড্রকের তখনকার রাজা, তিনি নাকি কিরাত এবং বাংলার অন্যান্য রাজাদেরকে নিয়ে একটা শক্তি সংঘ তৈরি করেছেন। এবং সেই শক্তি বাড়ানোর জন্য তিনি মগধের রাজা জরাসন্ধের সঙ্গে মৈত্রী স্থাপন করেছেন। ফলে তার শক্তি বৃদ্ধিতে আতঙ্কিত হয়ে কৃষ্ণ, মানে পাণ্ডবদের রাজ্য টিকিয়ে রাখার জন্য কৃষ্ণ তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন, বসুদেব কৃষ্ণ। এই বিবরণগুলো আছে। বলা আছে মহাবীর কর্ণ তিনি যে সমস্ত জায়গা দখল করে তার রাজ্য প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে একটা হচ্ছে এই পুণ্ড অঞ্চল। তাহলে পুণ্ড অঞ্চলে মহাবীর কর্ণ তিনি তার রাজ্য প্রতিষ্ঠা করেছেন। এইভাবে যদি রাজনীতির ক্ষেত্রটা আমরা দেখি তাহলে দেখা যাবে আস্তে আস্তে আর্যরা এই অঞ্চলে কখনো ক্ষমতা দখল করেছে, কখনো এই অঞ্চলে রাজাদের সঙ্গে মৈত্রী স্থাপন করেছে। এবং তার বিবরণ সমস্ত ধর্মগ্রন্থে রয়েছে, আর্যদের তার সমস্ত গ্রন্থে রয়েছে। এবং এই উল্লেখ এটা কিন্তু প্রমাণ করে যে এই অঞ্চল রাজনৈতিক দিক থেকে ভীষণ শক্তিশালী ছিল। এই অঞ্চলে রাজারা কোনোভাবে পিছিয়ে ছিল না, এবং এই অঞ্চলে রাজারা জোরপোর করে হয়তো ভারতব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার কথা তখন ভাবতে শুরু করেছে। এবং তারা কিন্তু কেউ আর্য ছিল না, তারা অস্ট্রিয়, তারা এই অঞ্চলের আদি লোক। এবার এটা তো একটা গেল। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে আর্যীকরণ ঘটেছে। সেটা কি ওই রামায়ণের অযোধ্যা কাণ্ডে বলা আছে যে অযোধ্যার শাসকের সার্বভৌমত্ব মেনে নিতে হাজির হয়েছিলেন যে সমস্ত রাজা, তার মধ্যে পুণ্ড্রকের রাজাও ছিলেন, কিন্তু তার নাম বলা হয়নি। এবং মহাভারতের ভীষ্ম পর্বে বলা আছে যে পুণ্ড্রকের রাজা তিনি চুক্তি করে
কৌরবদের সঙ্গে কুরুক্ষেত্রের যুদ্ধে যোগদান করেছে। তাহলে এই আর্য জনগোষ্ঠীর সঙ্গে, আর্য রাজ্যগুলোর সঙ্গে, আর্য রাজাদের সঙ্গে এই পুণ্ড অঞ্চলের শাসকদের কূটনৈতিক সম্পর্ক এটাও কম বেশি আর্যীকরণ ঘটাতে সাহায্য করেছে। এবং অবশ্যই ছিল ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের প্রসার এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হয়তো আর্যদের যে বাণিজ্যের পথ, অন্তত জলপথ, সেটা পুণ্ড অঞ্চল দিয়ে যায়নি তা নয়, কিন্তু তার সাথে পুণ্ড অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল। এর কিছু অনেক প্যাসিভ, অনেক দূর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রমাণ আছে, সেই প্রমাণগুলো উদ্ভাবন করতে গেলে হয়তো একটু বলি মনে হয়। তো এইভাবে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের আগে দেখা গিয়েছিল যে এই অঞ্চলে আর্যীকরণ ঘটছে এবং এই অঞ্চলে আর্য সভ্যতার ক্রমশ বিকাশ ঘটছে এবং প্রসার ঘটছে। এবং সেটা কিন্তু শুধুমাত্র এরকম নয় যে একদল আর্য চলে এলো, জোর করে এখানকার ভূখণ্ড দখল করে নিল, দখল করে নিয়ে বাকিদের দাস দস্যু ইত্যাদি বানিয়ে তারা শাসন করতে শুরু করলো। এইরকম প্রক্রিয়া এখানে ঘটেনি, যেটা পশ্চিম ভারতের ক্ষেত্রে বা মধ্য ভারতের ক্ষেত্রে ঘটেছে। সেখানে কি হয়েছে, অন্তত সিন্ধু অঞ্চলে যেটা হয়েছে যে আর্যরা এসে জোর করে নগর ধ্বংস করে তারা শাসন ক্ষমতা দখল করে নিয়ে বাকি জনগোষ্ঠীকে তাদের দাসী বা পরিণত করেছে এবং তাদেরকে শূদ্র নামে পরিচিতি দিয়েছে। বরং এখানে আর্যীকরণ ঘটেছিল অনেক সন্তর্ক। এর কারণই হচ্ছে যে এই অঞ্চলের লোকজন বা এই অঞ্চলের রাজারা, এই অঞ্চলের শাসকরা ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং সেই শক্তিশালী হওয়ার পিছনে যেটা মূল কারণ ছিল যে এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি এবং অবশ্যই এই অঞ্চলের লোকেদের সাংস্কৃতিক চেতনা। যাক, এই যে আর্যীকরণ ঘটছে এই প্রক্রিয়াতে, তাতে যেহেতু রামায়ণ বা মহাভারতের বেশ উল্লেখ আছে, কিন্তু ঐতিহাসিকভাবে দেখা যাচ্ছে আর্যীকরণ ততদিন পর্যন্ত ব্যাপক আকার ধারণ করেনি যতদিন পর্যন্ত গুপ্তরা শাসন ক্ষমতায় প্রতিষ্ঠা করেছে। যতদিন পর্যন্ত আর্যরা দলে দলে এসে, বিশেষ করে ব্রাহ্মণরা দলে দলে এসে এই অঞ্চলে বসবাস শুরু করেছে, ততদিন পর্যন্ত এই অঞ্চলে আর্যীকরণ পরিপূর্ণতা আসেনি। এবং সেটা ঘটেছিল ওই গুপ্ত যুগে এসে। গুপ্তদের রাজা কুমারগুপ্তের রাজত্বকাল থেকে দেখা যায় যে এই অঞ্চলে প্রচুর জমি দান করা হচ্ছে গুপ্ত আর্যদের ব্রাহ্মণদের। এবং পশ্চিম ভারত থেকে বা মধ্য ভারত থেকে, যেটাকে আর্যবর্ত বলা হচ্ছে, সেখান থেকে কোনো ব্রাহ্মণ ব্যক্তি এলেই এই অঞ্চলের রাজারা জমিদান করতেন। এবং জমিদানের ক্ষেত্রে মূল উদ্দেশ্য ছিল দুটো, এক হচ্ছে অবশ্যই পণ্য লাভ করা, আর দ্বিতীয় হচ্ছে বৈদিক ধর্ম, বৈদিক সাংস্কৃতিক প্রসার করা, এই অঞ্চলে প্রতিষ্ঠা করা। এইসব এই কারণগুলোর জন্যই এই অঞ্চলে রাজারা ব্রাহ্মণদেরকে ভূমিদান করতেন। এবং এই ভূমিদান করার ফলে এবং প্রচুর পরিমাণে আর্যরা এখানে আসার ফলে দেখা গিয়েছিল সমাজ পাল্টাতে শুরু করেছে। সমাজে অবশ্যই ব্রাহ্মণদের বা আর্যদের যে জাতপাত বা বর্ণভিত্তিক সমাজ ব্যবস্থা, সেটাকে অবশ্যই প্রতিষ্ঠা করেছে। এবং গুপ্ত যুগে আমরা ধরে নিতে পারি যে মহাভারতের তো রচনাকাল মোটামুটি 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টাব্দের মধ্যে, মানে মহাভারত রচনা সম্পূর্ণ হয়নি যতদিন গুপ্ত রাজারা কমে এসেছে। তার আগে থেকে যদি গল্পটা প্রচলিত ছিল এবং বিভিন্ন রকম সংস্করণ এবং তার পরিবর্তন ইত্যাদি ঘটেছে। তো সেই মহাভারতে বলা হচ্ছে যে বঙ্গ ও পুণ্ড জাতি পবিত্র ক্ষত্রিয় এবং পুণ্ডের করতোয়া হচ্ছে একটা পবিত্র তীর্থক্ষেত্র। আবার মনুসংহিতায় বলা হচ্ছে যে আর্যাবর্ত, এটা আর্যাবর্তের আয়তন, পূর্ব দিকে আর্যাবর্তের সীমা হচ্ছে সমুদ্র পর্যন্ত বিস্তৃত। এবং এতকাল যেখানে আর্যরা
পুন্ড্র অঞ্চল সহ পূর্ব ভারতকে মনে করতো এটা হচ্ছে অসভ্য বর্বরদের অঞ্চল। সেইখানে এবার মনু সংহিতায় মনু স্মৃতিকার তিনি বলছেন যে এটা আর্যবর্তেরই অঙ্গ। তার মানে পুন্ড্র অঞ্চলকে তারা আর নিচু নজরে দেখছেন না। তারা ওই বৌধায়ন তার কর্মসূচিতে বলছেন ওই অঞ্চলে গেলে পবিত্র হওয়ার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে, সেটা আর করতে হচ্ছে না, কারণ এই অঞ্চল পরিণত হয়ে গেছে ইতিমধ্যেই আর্যাবর্তেরই, মানে আর্যদের বাসভূমি, আর্যাবর্তে পরিণত হয়েছে। এবং বলা হচ্ছে মনুসংহিতায় মনু বলছেন যে পৌণ্ডরা হচ্ছে আসলে প্রাপ্ত ক্ষত্রিয়। এবার পৌণ্ডদেরকে তিনি ক্ষত্রিয় অভিধান মানে ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থার মধ্যে অঙ্গীভূত করে নিয়েছেন। তো এইভাবে বৈদিক বা আর্যদের যে সভ্যতা সংস্কৃতি তার প্রসার যতটা রাজনৈতিক ঘটেছে তার চেয়ে কিন্তু বাংলার ক্ষেত্রে বা এই পুন্ড্র অঞ্চলে তার চেয়ে অনেক বেশি ঘটেছে সাংস্কৃতাইজেশনের মাধ্যমে। তাদের সংস্কৃতি, তাদের ধর্ম, তাদের ভাবনা এইগুলো প্রতিষ্ঠার মাধ্যমে রাজ্য দখল করে এখানকার শাসন ক্ষমতা দখল করে এখানে আর্যীকরণ ঘটে। তো স্বাভাবিকভাবে এই আর্যীকরণ ঘটার পরেই বাংলাতে বা পুন্ড্র অঞ্চলে যেটা দেখা গেল যে এই অঞ্চলের জনগোষ্ঠী দুটো ভাগে বিভক্ত হয়ে পড়ল। একটি হচ্ছে ব্রাহ্মণ আর একটি হচ্ছে অব্রাহ্মণ। এবার ব্রাহ্মণ কারা, এইখানে কিন্তু একটু বিতর্ক আছে। বিতর্কের বিষয় হচ্ছে, আমি সংক্ষেপে বলছি, বিতর্কের বিষয় হচ্ছে একটা মত অনুসারে যারা পশ্চিম থেকে এসছে আর্যদের মধ্যে যে জনগোষ্ঠী যে ব্রাহ্মণরা জমিদার লাভ করেছে তারাই ব্রাহ্মণ, তাদের বংশধর ব্রাহ্মণ। কিন্তু আরো কিছু লেখক আছেন, গবেষক আছেন, তারা বলছেন না, যারা আর্যদের রীতিনীতি, আর্যদের সংস্কৃতি, আর্যদের ভাষা ধর্ম ইত্যাদি মেনে নিয়ে তাদের সঙ্গে সামিল হয়ে গেছে তারাই ব্রাহ্মণ, আর যারা মেনে নেয়নি তারাই ফলে এখানে বাংলার ক্ষেত্রে বা এই পুন্ড্র অঞ্চলে এখানে কিন্তু ক্ষত্রিয় আর বৈশ্য নেই, দুটো ভাগে, একদিকে ব্রাহ্মণ আর একদিকে অব্রাহ্মণ। বর্ণ সম্পর্ক ক্ষত্রিয় বা বৈশ্য এর অস্তিত্বই এটাই হচ্ছে এই অঞ্চলের। তাহলে ব্রাহ্মণ কারা এই নিয়ে বিতর্ক যাই থাক না কেন, আমরা একটু ধরে নিচ্ছি ক্ষত্রিয় আর বৈশ্য আছে, শুধু ব্রাহ্মণ আর বর্ণ সম্পর্ক, শূদ্র বর্ণ সম্পর্ক। তাহলে এই ব্যাপারগুলো, এই বর্ণ সম্পর্কের উদ্ভব কিভাবে ঘটেছিল তারও বর্ণনা বিভিন্ন বৈদিক সাহিত্যে রয়েছে। বলছে এটা হচ্ছে 4 ধরনের বিবাহ পদ্ধতির ফলে এই বর্ণ সম্পর্কের উদ্ভব ঘটেছে। অব্রাহ্মণ গোষ্ঠীর উদ্ভব ঘটেছে। সেটা কি? একটা হচ্ছে অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ। এবং এক্ষেত্রে স্মৃতিশাস্ত্রকাররা বলছেন তারা এই জাতপাত ভিত্তিক কাঠামো পুন্ড্র অঞ্চলে চাপিয়ে দেওয়ার জন্য তারা বলছেন ক্ষত্রিয় এবং বৈশ্যদেরকে না আনলে কিন্তু জাতপাত ভিত্তিক ব্যবস্থা গড়ে তোলা যাচ্ছে না। সেই কারণে তারা বলছেন যে এই অঞ্চলে ক্ষত্রিয় বৈশ্য নেই, এর মানে এই নয় যেটা কোনদিন ছিল, কিন্তু কখন ছিল, কিভাবে ছিল তার ব্যাপারে তারা বলছেন যে অনুলোম এবং প্রতিলোম এই দুই ধরনের বিবাহের দ্বারা বর্ণ সম্পর্ক শ্রেণীর উদ্ভব ঘটেছিল। অনুলোম মানে আপনারা নিশ্চয় জানেন, অনুলোম হচ্ছে উচ্চ বর্ণের পুত্র সন্তান, নিম্ন বর্ণের কন্যার সঙ্গে যদি বিবাহ হয় সেটা হচ্ছে অনুলোম, আর উল্টোটা হলে প্রতিলোম। ফলে এই অনুলোম প্রতিলোম বিবাহের ফলে যে সংকর বর্ণ উদ্ভব ঘটল, তাদের সঙ্গে আবার ব্রাহ্মণ বা অন্যান্য আর্য গোষ্ঠীর বিবাহের ফলে আরেক ধরনের বর্ণ সম্পর্ক তৈরি। আবার এই যে বর্ণ সম্পর্কগুলি যে অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে পড়ল, এদের পারস্পরিক বিবাহের ফলে আরেক ধরনের বর্ণ সম্পর্ক গড়ে উঠল।
ফলে স্মৃতিশাস্ত্রকাররা এর একটা তালিকা তৈরি করে দিয়েছেন এবং সেটা গুপ্ত যুগের পরেই সেই তালিকা অনুসারে এখনো কিন্তু বাংলার জাতপাত ভিত্তিক যে সমাজ ব্যবস্থা, যেটা যদিও আধুনিক শিক্ষা দীক্ষা যতই প্রসারিত হচ্ছে তবে সেটা কমে যাচ্ছে, কিন্তু জাতপাত ব্যবস্থা সমাজে এমনভাবে বেড়ে আছে যেটা পুরোপুরিভাবে নিশ্চিত এখনো হয়নি, এখনো কিন্তু আছে। তো এই অনুলোম প্রতিলোম বিবাহ বা অন্য যে দুটো পদ্ধতিতে বিবাহ এবং তারপরে যে বর্ণ সংকর গড়ে উঠল, এই সংক্রান্ত বিবরণ এটা পাওয়া যায় বৃহৎ ধর্মপুরাণ আর হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। এই দুটো গ্রন্থ, এই দুটো 18টা পুরাণের মধ্যে এই দুটো পুরাণ, এটা বলা হচ্ছে যে এই দুটো পুরাণ বাংলাতেই রচিত এবং বাংলার সামাজিক কাঠামোর জন্যই এটা তৈরি করা হয়েছে। এখনো যারা সমাজের এই জাতপাত কথা মানেন তারা এই গ্রন্থ থেকে নির্ধারণ করেন যে একটা জাতির মর্যাদা কোন জায়গাতে, আর তার কি কি অধিকার আছে, কি কর্তব্য আছে, এই সমস্ত বিষয়গুলো এখনো এই দুটো গ্রন্থে ধরে রাখা আছে। এবং এতে দেখানো হচ্ছে যে একদিকে ব্রাহ্মণ রয়েছে আর বিভিন্নভাবে যে বর্ণ সংকর সম্প্রদায় গড়ে উঠল, শ্রেণীগুলো জাতিগুলো গড়ে উঠল, তারা আবার 3টে ভাগে বিভক্ত। একটা হচ্ছে সৎ শূদ্র, অসৎ শূদ্র আর অন্তজ। এটাই হচ্ছে বাংলার মডেল। এই সৎ শূদ্রের মধ্যে অনেকগুলো জাতির নাম আছে, অসৎ শূদ্রের মধ্যে অনেকগুলো জাতি আছে এবং অন্তজের মধ্যে অনেকগুলো জাতির স্থান আছে। তো ঘটনা হচ্ছে এই যে আমি এই জাতিগুলো সম্পর্কে একটা নাম বলছি যেগুলো কি কি আছে। সৎশূদ্রের মধ্যে পড়ছে করণ, অম্বষ্ঠ, উগ্র, মাগধ, এই সবগুলো বলছি না বললাম। আর অসৎ শূদ্রের মধ্যে আছে তক্ষক, রজক, স্বর্ণকার, সুবর্ণমণি, আবির, তৈলকার। আর এদিকে হচ্ছে অন্তজের মধ্যে আছে মালিক রানী, পুরব, চণ্ডাল, গরু, এরকম কতগুলো জাতি। এর মোট সংখ্যা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে এর সংখ্যা দেওয়া আছে 41। মোট জাতির কথা বলা আছে 41টি। ব্রাহ্মণ বাদে তাহলে ব্রাহ্মণকে নিয়ে হচ্ছে 42টি, বাংলাতে তাহলে 42টি জাতিদের মোট আছে। কিন্তু আবার এই বৃহৎ ধর্ম পুরাণে এই সংখ্যাটা একটু আলাদা এবং এই নামগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, মানে একই রকম নয়। যাকে বৃহৎ ধর্ম পুরাণে কিছু জাতি আছে যাদেরকে হয়তো সৎশূদ্র বলা হচ্ছে, কিন্তু তাদেরকে আবার ওই ব্রহ্মবৈবর্ত পুরাণে অসৎ শূদ্রের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। এইভাবে মানে শাস্ত্রকাররা, স্মৃতিশাস্ত্রকাররা তারা একমতে পৌঁছাতে পারেননি কারা কোন পর্যায়ে করবে। আসল ব্যাপারটা হচ্ছে এই, বাংলার যে তখনকার অর্থনৈতিক চিত্র, অর্থনৈতিক জীবিকা, তখন বাংলাতে ইতিমধ্যেই মানে আর্যিকরণ প্রক্রিয়া আসার আগেই এইখানে মানে পুরুষানুক্রমিক যে জীবিকা সেটা গড়ে উঠেছে। এক একজন মানে এক একটা পরিবার, কিছু লোক একদম বংশানুক্রমিকভাবে একই ধরনের জীবিকা তারা নির্বাহ করে। অবশ্যই সেটা কুটির শিল্প, চাষবাসকে কেন্দ্র করে। ধন্যবাদ অধ্যাপক বিবেকার কথাকে। দিনাজপুরের অনেক অজানা তথ্য আজকে আমরা জানতে পারলাম এবং ওনার এই বিষয়ে যে পাণ্ডিত্য আমরা সেটা উপলব্ধি করলাম। আমরা আশা করব বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আপনার সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। আপনি এগিয়ে চলুন, আগামী দিনে অনুরূপ কোনো আমাদের আলোচ্য বিষয়কে নিয়ে এখানে উপস্থিত করা হয় আপনাকে অবশ্যই আমাকে জানাবো এবং আপনি যথাযথ সহযোগিতা করে আমাদের ছাত্রদের এবং আমাদের সবাইকে সবার জ্ঞান ভান্ডারকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এই আশা থেকে আজকে আলোচনা